নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। নতুন বছর আপনাদের ভালো কাটুক। 25শে ডিসেম্বর ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন বটে। তাই শুধু বড়দিন নয়, অটলজির জন্মদিনকেও আমাদের স্মরণ করা উচিত। বামেদের ইনসাফ যাত্রা শেষ হলো। আমার দর্শক বন্ধুদের কয়েকজন অনুরোধ করেছিলেন, আপনি কি ইনসাফ যাত্রার ভিড়টা দেখতে পান না, নাকি ইচ্ছা করে দেখেন না? অনেকে অনুরোধ করেছিলেন যে ইনসাফ যাত্রা নিয়ে একটা প্রতিবেদন করতে। তাই আমি চেষ্টা করছি যে আমার মতো করে এই ইনসাফ যাত্রার অভিঘাত বঙ্গ রাজনীতিতে কি হতে পারে সেটা সম্পর্কে দু এক কথা বলতে। দেখুন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় বামপন্থী বিধায়ক নেই, এ ঘটনা কখনো ঘটেনি। 2021 সালে হয়েছিল। রাজনীতির পক্ষে এটাকে আমি শুভ লক্ষণ বলে মানতে রাজি নই। আমি মতাদর্শগতে বামপন্থার বিরোধী, তার মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামপন্থীদের ভূমিকাকেও অস্বীকার করার বান্দা আমি নই। এবং বহু প্রবাদ প্রতিম বাম নেতাদের সঙ্গে পারিবারিক সূত্রে আমার যোগাযোগ ছিল, এবং এখনো বাম নেতাদের অনেকের সঙ্গে ব্যক্তিগত স্তরে মধুর সম্পর্ক আমার আছে। তারা অনেকেই জানেন যে মতাদর্শগতভাবে তাদের অবস্থান থেকে আমার অবস্থান 180 ডিগ্রি বিপ্রতীপে, কিন্তু তা সত্ত্বেও ব্যক্তিগত সম্পর্ক কখনোই নষ্ট হয়নি, আশা করি ভবিষ্যতেও নষ্ট হবে না। এই গৌরচন্দ্রিকা করার কারণটা কি? সেটা হচ্ছে ডিওয়াইএফআই এর 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে 3রা নভেম্বর কুচবিহার থেকে এই ইনসাফ যাত্রা শুরু হয়েছিল। 50 দিন পেরিয়ে যাদবপুরে তার সমাপ্তি হলো। 2200 কিলোমিটার পথ চললেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। সব জেলাতেই তারা ঘুরেছেন, বিভিন্নভাবে ঘুরেছেন, মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন। তারা আশাবাদী যে তারা ঘুরে দাঁড়াচ্ছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেও বামপন্থীরা একটা ব্রিগেড করেছেন, কয়েক লক্ষ মানুষ এসেছিলেন, কিন্তু ভোটে তার কোনো রিফ্লেকশন আমি দেখতে পাইনি। বামপন্থীরা যে দাবিগুলো করছেন সেই দাবিগুলো কি অযৌক্তিক? একজন সহনাগরিক হিসেবে বলতে পারি না, দাবিগুলো একদম অযৌক্তিক নয়। সবার জন্য শিক্ষা, শিক্ষান্তে হাতে কাজ, এই দাবিগুলো অযৌক্তিক হবে কেন? এটাই তো মানুষের চাহিদা হওয়া উচিত। বেকার যুবকরা কাজ পাবেন লেখাপড়া শেষে, এটাই তো আমরা চাই, এবং সবাই একটা শিক্ষার সুযোগ পাবেন, এটাও আমরা চাই। কিন্তু এই স্লোগানটা বামপন্থীরা কিন্তু এবারই প্রথম দিচ্ছেন তা নয়। এই স্লোগানটা তারা দীর্ঘদিন ধরেই দিচ্ছেন, এবং ভবিষ্যতে 100 বছর পরেও যদি বামপন্থা এই পৃথিবীতে থাকে, তখন দেখবেন এই স্লোগানটাই তারা দেবেন, এবং একই সঙ্গে তারা বলবেন এই পশ্চিমবঙ্গের মাটিতে আগামী 100 বছর পরেও কেন্দ্রের বঞ্চনা ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ভাঙা রেকর্ড আর কতদিন বাঁচাবেন? অভাব, অভিযোগ, কেন্দ্রের বঞ্চনা শুনে 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 3টে প্রজন্ম শুনেছে। ধরুন, যে ছেলেটা 77 সালে বয়স ছিল 7-8, যখন আপনারা ক্ষমতা থেকে গেলেন তখন সে মধ্যবয়সী মানুষ একজন। তার শিক্ষা, তার কর্মজীবনের একটা বড় অংশ কেটেছে আপনাদের জমানায়। যারা ওই স্লোগানগুলো শুনেছেন না, তারা নতুন করে আপনাদের দিকে আর সমর্থনের হাত বাড়িয়ে দেবেন না, কারণ নতুন কিছু তো বলছেন না আপনারা। সেই চর্বিত চর্পণ, নতুন তো স্বপ্ন দেখাচ্ছেন না, কোনো তো রোড ম্যাপ দেখাচ্ছেন না। সামনে লোকসভা নির্বাচন,
কেন্দ্রের সরকার গঠনের জন্য। আপনারা কোনোদিন সরকারে যাবেন না এবং বলবেন যে সরকারকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, সেই সরকারে গিয়ে লাভ কি? তাহলে আপনাদের ভোটটা কেন দেবে? আপনাদের ভোট দেওয়া তো ভোটটাকে নষ্ট করা। আপনারা সরকারে যাবেন না, সরকারের বাইরে থেকে চিৎকার করবেন। পশ্চিমবঙ্গের মানুষ তো কমরেড এগুলোকে আর খুব একটা আমল দেবে না। ও শুনবে, এখান দিয়ে শুনবে, ওখান দিয়ে বের করবে। 2096 সালেই দেখুন না, জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব তো দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা ঐতিহাসিক ভুল করলেন জ্যোতিবাবুর ভাষায়। জ্যোতিবাবু যদি প্রধানমন্ত্রী হতেন, যদি এমন কিছু পদক্ষেপ নিতেন জনস্বার্থে, হয়তো সরকার থাকতো না। সেই পদক্ষেপগুলো, সেই নীতিগুলো থেকে সরে আসা ভবিষ্যতে কোনো কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব হতো না। একজন কমিউনিস্ট ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতেন এবং যে যে রাজ্যগুলোতে আপনারা এখনো বিস্তার করতে পারলেন না দলের প্রতিষ্ঠার পর থেকে, সেই সব রাজ্যগুলোতেও আপনাদের পায়ের তলায় জমি কিছুটা হলেও শক্ত হতো। ভুল করেছেন, আবার ভুল করলেন সেই 2008 সালে 1, 2, 3 ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তিকে কেন্দ্র করে। আমাকে প্রণববাবু বলেছিলেন একবার যে আমি বিমান নিয়ে চলে এলাম, জ্যোতিবাবুর সাথে কথা বললাম, জ্যোতিবাবু বুঝেছিলেন, কিন্তু প্রকাশ করা তো অনমনীয়, সমর্থন প্রত্যাহার করলেন। তারপরে 2009 লোকসভা নির্বাচনে আপনারা প্রয়াত হয়েছেন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত জয়ললিতাকে প্রধানমন্ত্রী করার জন্য। প্রকাশ কারাত চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে তার বাসভবনে চলে গেলেন। বলুন কমরেড, এগুলো ঠিক কিনা ঘটনাগুলো? 2004 সালে 61 জন বাম সাংসদ লোকসভায় জিতল। সোনিয়া গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ব আপনাদের 7খানা ক্যাবিনেট পোস্ট অফার করেছিল, যে ক্যাবিনেট পোস্টগুলোকে অ্যাকসেপ্ট করলে কাজ করতে পারতেন, নিলেন না। শুধু সমন্বয় কমিটির বৈঠক হতো। আর যে বিষয়টাকে কেন্দ্র করে আপনারা সমর্থন প্রত্যাহার করলেন, ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি, তার সঙ্গে দেশের সিংহভাগ মানুষের কোনো যোগসূত্র নেই। কমরেড প্রকাশ কারাত তার নিজের ইগো, তার মলাটবন্দি মার্ক্সীয় চর্চার বাইরে রিয়েল পলিটিক্সকে বুঝতে পারলেন না। তার মানে এমন রিয়েল পলিটিক্স বুঝলেন যে দুর্নীতিতে আপাদমস্তক ডুবে থাকা জয়ললিতাকে প্রধানমন্ত্রী করতে গেলেন। কেন আপনাদের ভোট দেবে? পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। ক্ষমতায় যাব না, বাইরে থেকে টানবো রশি ধরে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. চাপ দেব, কিন্তু সরকারের ভিতরে গিয়ে যখন নীতি প্রণয়নে অংশগ্রহণ করার কথা বলছিলেন সোনিয়াজি, মনমোহন সিং 2004 সালে, আপনারা তো এলেন না। আপনারা সরকারে যাবেন না, শুধু হুক্কা হুয়া চিৎকার করবেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, ক্ষমতার মধুবণ্ডে সবকিছু চেটে পুটে ভোগ করবেন, কিন্তু দায়িত্ব নেবেন না। কেন আপনাদের ভোট দেবে? কিসের জন্য ভোট দেবে? মানুষ গণতান্ত্রিক অধিকার আপনাদের ভোট দিয়ে তো নষ্ট করা হবে। শুনতে খারাপ লাগছে না কমরেড? এরকম কথা আরও শুনবেন আগামী দিনে। অনেক মানুষ আপনাদের এই কথাটাই বলবে, আপনাদের ভোট দিয়ে লাভ কি? আপনাদের কিছু সমর্থক আছেন জানেন, যারা সমাজ মাধ্যমে লাল ফৌজ আর বাস্তবে ফেরারি ফৌজ। বড় বড় মার্কস, এঙ্গেলস, ক্রুশ্চেভ সব কত কথা বলে, বুথে নেই। আমি কমরেড মীনাক্ষীকে সেই জন্যই স্যালুট করব, অত্যন্ত লড়াকু যোদ্ধা মেয়ে। ও স্বপ্ন দেখছে বামপন্থার, পরিশ্রম করেছে। কিন্তু আপনাদের একটা বিরাট সংখ্যক অনুরাগী আছে যারা সমাজ মাধ্যমে লাল ফৌজ আর বাস্তবের মাটিতে ফেরারি ফৌজ। বুথে পাড়ায় মিছিল করতে তাদের দেখা যায় না। লোকসভায় আপনারা যা, এই বিধানসভায় আপনারা যা ভোট পেয়েছিলেন, তা আপনাদের সদস্য সংখ্যার থেকে বোধহয় সেগুলো কম। ছবিটার কি পরিবর্তন হবে? কোভিডের সময় আপনাদের ক্যান্টিন, আপনাদের ওই একটা খুব রেড ভলেন্টিয়ার্স মানুষের প্রশংসা কুড়িয়েছে, কিন্তু এতে ভোট হয় না। তৃণমূল বিরোধী জনতা আপনাদের আস্থা রাখতে পারছে না।
তার কারণ হচ্ছে আপনারা 34 বছর রাজত্ব করেছেন, ইন্ডি জোটের বৈঠকে মমতার সাথে বসে আছেন, আপনাদের এই সমদূরত্ব, বিজেপি বিভাজন করছে, তৃণমূল দুর্নীতি করছে। তৃণমূল বিরোধী জনতার একটা সিংহভাগ, তাদের মধ্যে বামপন্থী সমর্থকরাও আছেন, তারা মনে করছেন এই রাজ্য থেকে তৃণমূলকে হটাতে পারে একমাত্র বিজেপি। তারা বিজেপির মতাদর্শগত দ্বারা উদ্বুদ্ধ তা নয়। তাদের বক্তব্য যে রাজ্য সরকারের যদি পুলিশ সিআইডি থাকে, কেন্দ্রীয় সরকারের তেমনি কেন্দ্রীয় বাহিনী ইডি সিবিআই আছে। অতএব তৃণমূলকে হটাতে বামপন্থীরা এখন পারবে না, মেরুদণ্ডে সেই জোর নেই, হতোদ্যম হয়ে গেছে। যদি তৃণমূলকে হটাতে হয় সেটা বিজেপি পারবে। 2019-এর লোকসভা নির্বাচনে বামের ভোট নামে যাওয়ার যে প্রবণতা হয়েছিল, 2021 সালে সেই প্রবণতা সম্পূর্ণ হলো। কোথায় একটা সমবায় জিতছেন, কোথায় একটা পুরসভা জিতছেন, সার্বিক প্রেক্ষাপটে ওটাকে বিচার করা যায় না। লোকসভা নির্বাচন দেশের সরকার গঠনের লক্ষ্যে হবে। আপনাদের ভোট দিলে ভোটটা ওয়েস্ট হবে বলে অনেকে বলছেন, কারণ ওই একই চিলচিৎকার করবেন, বঞ্চনার কথা বলবেন। আর যখন অতীতে সুযোগ এসছে কেন্দ্রীয় সরকারের অংশ নিয়ে ভারতবর্ষের আর্থিক এবং সামাজিক নীতিতে কিছু মৌলিক পরিবর্তনের সূত্রপাত করার, তখন আপনারা দায়িত্ব এড়িয়ে গেছেন অনেক রকম তাত্ত্বিক বিষয়ের অবতারণা করে। কেন আপনাদের ভোট দেবে? আর বারে বারে আপনারা বলেন বিভেদের রাজনীতি। একটু বুঝিয়ে বলবেন কমরেড, বিভেদের রাজনীতিটা কি? হিন্দুদের স্বার্থ রক্ষার কথা যারা বলে তারা কি অন্যায় করে? দেশের 100 কোটি মানুষ হিন্দু, হিন্দু সংখ্যাগরিষ্ঠ। হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বললে যদি অন্যায় হয়, যদি বিভেদের রাজনীতিকে প্রশ্রয় দেয়া হয়, মাফ করবেন কমরেড, আপনাদের এই যুক্তি দেশের মানুষ নেবে না, মিলিয়ে নেবেন আমার কথা, এই পশ্চিমবঙ্গেই নেবে না। আপনারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করবেন, ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, আর দুর্নীতির শিরোমণি লালু প্রসাদ যাদব, আপনাদের অত্যন্ত প্রিয় পশুখাদ্য চোর লালু, খনি কেলেঙ্কারির অভিযুক্ত হিমন্ত সোরেন, আবগারি দুর্নীতিতে অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল, তাদের সঙ্গে বসে আপনি খুব স্বচ্ছন্দ বোধ করেন না? মানে দুর্নীতি দেশের কাছে কোনো ইস্যু নয়, শুধুমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষার কথা যারা বলে তারাই আপনাদের কাছে বিভেদের রাজনীতিতে উৎসাহ দিচ্ছে। চমৎকার। আপনাদের সামনে কঠিন চ্যালেঞ্জ, আমিও জানি, আপনারাও জানেন। ওই জাঠা করা, পদযাত্রা করা, এগুলো আপনাদের পুরনো কৌশল। এখন অবশ্য আপনারা সমাজ মাধ্যমে অ্যাক্টিভ হয়েছেন, অনেক ঝকঝকে ছেলে মেয়ে আসছে আপনাদের দলে, যৌবনে বামপন্থের আদর্শে বহু ছেলে মেয়ে দীক্ষিত হয়, কিন্তু একটা বয়সে পৌঁছে বামপন্থাকে আঁকড়ে ধরে থাকার অর্থ হচ্ছে বাস্তব পরিস্থিতি থেকে মুখ ঘুরিয়ে নেওয়া। এটা আমার ব্যক্তিগত মত, আপনারা আমায় গালাগাল করতে পারেন, তাতে আই কেয়ার এ ফিগ ফর দ্যাট। এটা আমার ব্যাখ্যা। বিপ্লব স্পন্দিত বুকে আমি লেনিন, এটা একটা বয়স অবধি মানায়। আর তারপরে যখন জীবন যুদ্ধে চলতে চলতে মানুষ আস্তে আস্তে অভিজ্ঞতায় ঋদ্ধ হয়, সমৃদ্ধ হয়, তখন এগুলো নিছকই যৌবনের রোম্যান্টিসিজম হিসাবেই থেকে যায়। আপনাদের উদ্যোগ ভালো, রাহুল গান্ধীও ভারত জোড়ো যাত্রা করেছেন, আপনারাও করলেন কুচবিহার থেকে, জনসংযোগ হলো, মানুষ আপনাদের দেখলো, আপনারা বেরিয়েছেন পথে। কিন্তু পথে বীর, মিছিলে বীর, সমাবেশে আপনাদের নেতাদের বক্তব্য শুনতে মানুষের ঢল, এর কোনোটাই ভোট পাওয়ার মাপকাঠি নয়। মানুষ যখন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তখন অনেক কিছু মাথায় রেখে প্রয়োগ করে। হতে পারেন তিনি বামপন্থী সমর্থক, কিন্তু নির্বাচনে আপনাদের ভোট দিচ্ছেন না, কারণ তিনি মনে করেন তৃণমূলের দুর্নীতির থেকে বাংলাকে মুক্ত করতে আপনারা এখন পারবেন না। তাই বামপন্থী সমর্থকদের ভোটই তো বিজেপি পেয়েছে এবং আগামী দিনেও পাবে।
আগামী দিনেও পাবে। আপনাদের এই বিভেদের রাজনীতির তত্ত্ব মানুষ কিন্তু গ্রহণ করবে না। কয়েকটা মাসের অপেক্ষা কমরেড, দেখুন না। খুব খারাপ লাগবে এটা বলতে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 42টা লোকসভা আসনের মধ্যে একটা আসনেও আপনারা জেতার জায়গায় নেই, জেতার জায়গায় নেই। এটা হচ্ছে বাস্তব। হ্যাঁ, ইনসাফ যাত্রা শুরু হয়েছে আস্তে আস্তে। নিশ্চয়ই আগামী দিনে যদি কোনো পরিস্থিতির বদল হয়, কিছুটা প্রাসঙ্গিকতা আপনারা ফিরে পাবেন। কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বামেদের খুব একটা প্রাসঙ্গিকতা থাকবে না, অন্তত ইলেকটোরাল পলিটিক্সে। বাম মনোভাবাপন্ন মানুষ প্রচুর থাকবেন, প্রচুর থাকবেন, কিন্তু ইলেকটোরাল পলিটিক্স, মার্ক মাই ওয়ার্ড, ইলেকটোরাল পলিটিক্সে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে খুব প্রাসঙ্গিক হওয়ার জায়গায় আপনারা নেই কমরেড।